2026-এর শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যে আটক করে নেওয়া হলো, সেই আটকের সাথে একটা বৈশ্বিক মুদ্রা ও বাণিজ্য ব্যবস্থার যে ডলারের আধিপত্য, এটা টার্মের মিল আছে। সেই টার্মটি হচ্ছে পেট্রোডলার। পেট্রোডলার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। পেট্রোডলার কি? পেট্রোডলার সম্পর্কে সঠিকভাবে বা সংক্ষিপ্তভাবে বলতে গেলে বলা যায় যে তেলের বিনিময়ে পরিশোধিত ডলারকে বলা হয় পেট্রোডলার। তো 1974 সালে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তিটি পেট্রোডলার চুক্তি নামে পরিচিত। পেট্রোডলার চুক্তিটি কেমন ছিল? যে সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলো ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল রপ্তানি করতেই পারবে না, এরকম লেখা ছিল পেট্রোডলার চুক্তিতে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পৃথিবীতে স্বর্ণের মানের উপর নির্ধারিত হতো অর্থনীতি ও লেনদেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর কাছে যেসব সামরিক ও সরঞ্জাম ভিত্তি বা বিক্রি করেছিল, সেগুলো মূল্য পরিশোধ করা হয়েছিল স্বর্ণের মাধ্যমে। এর ফলে কি হয়, বিশ্বের 70% স্বর্ণের ভাগ চলে যায় আমেরিকার কাছে। তখন আমেরিকা মোস্ট পাওয়ারফুল দেশ হয়ে যায়। আপনি যদি শুধু পার্ল হারবারের একটা সাইডে করে রাখেন, তাহলে দেখতে পারবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকাতে কেউ টাচও করতে পারেনি, শুধু ওই পার্ল হারবারটা অ্যাটাকটা ছাড়া। এই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র তখন অনেক পাওয়ারফুল ছিল। এছাড়া পুরো ইউরোপ তখন যুদ্ধ বিধ্বস্ত ছিল, যেহেতু তখন পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ আমেরিকার কাছে ছিল এবং স্বর্ণের উপর ভিত্তি করে আমেরিকান ডলার স্থিতিশীল ছিল, সেহেতু বিশ্বের 44টা দেশ ব্রেটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে ডলারকে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কারেন্সি হিসেবে রাখতে একমত হয়েছে এবং সেই থেকেই ডলারের আধিপত্যটা শুরু হয়ে যায়। তো 1971 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করলেন কি, যে উনি স্বর্ণ ব্যবস্থা আর রাখবেন না, স্বর্ণের উপর ভিত্তি করে যে ডলারের মূল্য আর তা নির্ধারিত হবে না। তখন কি করা হলো, আরবের সাথে একটা চুক্তি করে আমেরিকা, বাণিজ্যের নিয়ন্ত্রণকারী একক মুদ্রা বিশ্লেষণ ডলারকে প্রতিষ্ঠিত করার এবং টিকিয়ে রাখার মৌসুম ছিল এই ডলারকে পেট্রোডলারের রূপ দিতে পারা। তখন কি হয়, 1974 সালে এই চুক্তিটি করা হয়। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবকে ডলারের আধিপত্যটা মেনে নিতে হয়। অর্থাৎ পেট্রোল কেবলমাত্র ডলার দিয়ে কেনাবেচা করতে হবে, অন্য কোনো দেশীয় মুদ্রা দিয়ে নয়। এর বিনিময়ে সৌদি আরবকে মার্কিন যুক্তরাষ্ট্র কি নির্দেশনা দেয় জানেন? বা ওরা গ্যারান্টি দেয় যে সৌদির বাদশাকে বলে, যতদিন তারা পেট্রোল ডলার এই চুক্তিটা মেনে চলবে ততদিন সৌদির রাজ পরিবার ক্ষমতায় থাকবে। এছাড়াও সৌদি মুদ্রার বিনিময়ে $1 সমান 3.75 সৌদি রিয়াল বেঁধে দেওয়া হয়। অর্থাৎ সৌদি অর্থনীতির যে অবস্থায় থাকুক না কেন, আমেরিকার হস্তক্ষেপের কারণে ডলার ও রিয়ালের এই হার ওঠানামা করে না। সৌদির বাদশাহ ক্ষমতায় থাকতে আরো একটি শর্ত দেওয়া হয় সৌদির বাদশাকে। বলা হয় যে অপেকভুক্ত যে দেশগুলো আছে আর আরব দেশগুলো আছে, ওগুলোকে যাতে এই চুক্তির অধীনে আনা হয়। অর্থাৎ তারাও যাতে ডলার ছাড়া অন্য কোনো মুদ্রার মাধ্যমে পেট্রোলিয়াম বা তেল বিক্রি না করে। এখন আপনি যদি একটু ইতিহাস ঘাটাঘাটি করেন, তাহলে দেখতে পারেন যে আরব ইসরায়েল যুদ্ধকেও পেট্রো বাংলার জন্মের পিছনে দায়ী করা হয়। আরব ইসরায়েল যুদ্ধে কি হয়েছিল? আরব ইসরায়েল যুদ্ধের সময় সৌদি আরবের বাকি দেশগুলো তেল অবরোধ করেছিল। কারণ আরব যেহেতু সৌদি আরব, মানে আরব দেশ সৌদি আরবের ভিতরেই তো পড়ে, তো কি করা হয় যে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো যাতে তেল কিনতে না পারে, এজন্য সৌদি আরবে তেল অবরোধ করে দেয়। এই তেল অবরোধের ফলে কি হয়, তেলের প্রতি লিটার বা প্রতি ব্যারেল আপনার $33 থেকে বেড়ে $400 পৌঁছে যায়। তখন যুক্তরাষ্ট্র দেখলো যে এটা তো আমার জন্য একটা হুমকি স্বরূপ, তেল কিনতে না পারলে বা এরকম খুব সমস্যা হয়ে যাবে। তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সৌদি সরকারকে চাপ প্রয়োগ করতে থাকে যাতে তেলের দাম কমানো হয়, কিন্তু সৌদি সরকার মানে না। তখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা পদক্ষেপ নেয় যে সমস্যা নেই, তোমরাও মানো নাই, সমস্যা নাই, তো আমরা $400 করেই তেলের ব্যারেল প্রতি কিনবো, কিন্তু তোমাদের একটা শর্ত মানতে হবে। তখন 1979 সালে একটি চুক্তি করা হয়, এটাকে বলা হয় পেট্রোডলার রিসাইক্লিং চুক্তি। এই চুক্তির অধীনে কি বলা ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ডলার দিয়ে ভেনেজুয়েলা বা সৌদি আরব থেকে যে তেলগুলো কিনবে, সেই টাকা সৌদি আরব সরাসরি সৌদি আরবে নিয়ে যেতে পারবে না। সেই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিতে বিনিয়োগ আকারে লাগাতে হবে। আর কি করতে হবে, অথবা এই বিনিয়োগ যদি না করে, তাহলে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে বাধ্য হবে। তো তৎকালীন যে
সৌদি বাদশাহ কিং ফয়সাল ছিলেন, তখন এত চিন্তা করেননি, আমেরিকার চালাকি তিনি ধরতে পারেননি, সেটি বুঝতে না পেরেই চুক্তিতে রাজি হয়ে যান এবং 1979 সালে স্বাক্ষরিত হয় পেট্রোডলার রিসাইক্লিং নামে একটা নতুন চুক্তি। সৌদি আরব মনে করেছিল উন্নতির দিকে চলে যাবে এবং নির্ধারিত মূল্যেই তেল বিক্রি করবে এবং প্রচুর মূল্য আয় করবে বা প্রচুর ডলার আয় করবে। তবে পেট্রো ডলার চুক্তি সৌদি আরবের থেকে বেশি আমেরিকার জন্য লাভজনক ছিল। কিভাবে লাভজনক ছিল চলুন দেখে নিই এটা। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। অনেক দেশ তখন বাণিজ্যের পরিবর্তে ডলার ভাঙিয়ে স্বর্ণ কেনা শুরু করে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করলো যে যদি সবাই এভাবে স্বর্ণ কেনা শুরু করে তাহলে তো ডলারের আধিপত্য কমে যাবে। তখন তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কি করলেন, তিনি সোনার মান থেকে ডলারকে বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে কি করলেন, এই ডলারের মান যুক্ত করলেন পেট্রোলিয়ামের সাথে। তখন কি হলো, এই পেট্রোলিয়ামের সাথে যুক্ত করার ফলে এই যে পেট্রোডলারের জন্ম হয় এবং আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়ে অনেক শক্তিশালী অবস্থানে এটি চলে যায়। তখন থেকে মার্কিন ডলারের এই আধিপত্য আরো বাড়তে থাকে, সেটাকে থামানোর মতো আর কেউ থাকে না। মাঝখানে ইরান, লিবিয়া, পাকিস্তান এই ডলারের আধিপত্য থেকে বের হতে চেয়েছিল। তখন কি করা হলো, যে ইরাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন থাকার অভিযোগে 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করে দেয়। কিন্তু বিশ্লেষকরা মনে করেন এই মার্কিন ডলারের আধিপত্য থেকে বের হওয়ার ফলেই যে ইরাকে এই অ্যাটাকটি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ওইদিকে যদি আপনি লিবিয়ার কথা চিন্তা করেন, লিবিয়া মুয়াম্মার গাদ্দাফির সময়ে 2009 থেকে 2011 সময়ে সেরকম স্বর্ণ ব্যবস্থার ভিত্তিতে বলেছিল, মুয়াম্মার গাদ্দাফি বলেছিল যে বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তখন কি করা হয়, যে গাদ্দাফিকেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। ওইদিকে পাকিস্তানের কথা যদি চিন্তা করেন, 2019 সালে পাকিস্তান ও চীনের মধ্যে বাণিজ্যের নিজস্ব মুদ্রা ব্যবহারের একটা চুক্তি হয়। কিন্তু এই চুক্তিতে আমেরিকা অসন্তুষ্ট হলেও তারা চুপ ছিল, কারণ সেই চুক্তিতে তেলের কথা উল্লেখ ছিল না, মানে তেল আদান প্রদান করার কথা সেই চুক্তিতে উল্লেখ করা ছিল না। এই চুক্তিতে কি ছিল, সেমিকন্ডাক্টর, বিদ্যুৎ ট্রান্সফরমার, সম্প্রচার যে যন্ত্রপাতি এগুলো কেনার কথা ছিল। কিন্তু তেলের জন্য যখন 2022 সালে পাকিস্তান রুপি আর রাশিয়ার রুবল দিয়ে চুক্তি করার প্রক্রিয়া ঘটছিল, তখনই আমেরিকা বেঁকে বসে। 2022 সালে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয় যে পাকিস্তানি রুপি এবং রাশিয়ার রুবলের মাধ্যমে তারা দুই দেশের মধ্যে পেট্রোলিয়াম বা তেল আনা নেওয়া করবে। তখন ইমরান খান ছিলেন ক্ষমতায়। ইমরান খানকেও একই পদ্ধতিতে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং ডলারের আধিপত্যটা এভাবেই বজায় রাখা হয়। তো পেট্রোডলার বিরোধীদের পরিণতি এভাবেই দিনের পর দিন বা বছরের পর বছর ধরে চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে থামানোর মতো কেউ নেই। তবে বর্তমান বিশ্ব ব্যবস্থার কথা যদি আপনি চিন্তা করেন, সবাই এই মার্কিন ডলারের আধিপত্য থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। সবাই চেষ্টা করছে কি, যাতে তাদের নিজস্ব দেশের পণ্য বা অন্য দেশ থেকে যে পণ্যগুলোই আমদানি করে সেগুলো যাতে ডলার দিয়ে না কিনে তাদের দুই দেশের মধ্যে যে মুদ্রাগুলো বা কারেন্সি গুলো আছে সেগুলোর মাধ্যমে যাতে সম্পাদন করা যায়। ইদানিং রাশিয়ার আর ইউক্রেন আক্রমণের পর ডলার বিরোধী বিক্ষিপ্ত প্রচেষ্টা মহাযুদ্ধের রূপ নিতে যাচ্ছে। সৌদি আরব ও চীন গত 6-7 বছর বা 7-8 বছরও যদি বলেন ভুল হবে না, এত বছর ধরে আলোচনা করছে চীনের কাছে সৌদি আরব যে তেল রপ্তানি করে সেই মূল্য ডলারে পরিশোধ না করে চীনের মুদ্রা যেটা আছে অর্থাৎ ইউএনএ পরিশোধ করা যায় কিনা। ইউক্রেন যুদ্ধের সময় আলোচনা আবার নতুন করে সামনে এসেছে। যদি আপনি ডাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরবের যে তেল আছে সেই তেল রপ্তানি করা হয় চীনে 25%। সৌদি আরবের তেলের রিজার্ভের সম্পূর্ণ 25% চীনে রপ্তানি করা হয়। তাহলে এই রপ্তানির অংশটুকু ইউয়ানে আনা কতটুকু গুরুত্বপূর্ণ সৌদি আরব এবং চীনের জন্য, সেটা আপনি বুঝতেই পারছেন। রাশিয়াও এখন নতুন করে ভাবছে তাদের তেল রুবলে বিক্রি করার কথা। সে মাফিক তারা পদক্ষেপও নিতেছে। দেশটি বলছে যে তাদের কাছ থেকে তেল বা গ্যাস কিনবে এরকম যারা দেশ আছে তাদের মূল্য পরিশোধ করতে হবে রাশিয়ান মুদ্রার রুবলে। এতে মার্কিন ডলারের আধিপত্য থেকে অনেকেই বের হতে যাচ্ছে। এর সূচনা যদি আপনি ধরেন তাহলে ধরতে পারেন ভারত ও সোভিয়েত ইউনিয়নের 1953 সালে রুবল আর রুপি দিয়ে পরস্পরের সাথে বাণিজ্যের চুক্তি যেটা করেছিল সেটা সেটা হচ্ছে ইন্দো সোভিয়েত বাণিজ্য চুক্তির অধীনে। এজন্য তখন মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কিছু করতে পারেনি, অর্থাৎ তারা আগে ভাগে বুদ্ধি করেই ইন্দো সোভিয়েত একটা বাণিজ্য চুক্তি করে ফেলে, যেখানে পেট্রোলিয়াম সাইডে রাখা হয়। এর দ্বারা তারা তাদের নিজস্ব মুদ্রার মাধ্যমে বাণিজ্য ব্যবস্থাটাকে চালু করে। আপনি যদি ইউক্রেন যুদ্ধকে একটা উদাহরণ হিসেবে ধরেন তাহলে দেখুন, বিশ্ব কূটনীতিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান একটা বড় এক পটভূমি হিসেবে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কিন্তু
এটা সামনে মোকাবিলা করছে। দেখেন যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে মাঝখানে রেখে বিশ্বকে দুভাগে করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভাগাভাগির কেন্দ্রে তাদের বড় লক্ষ্য অবশ্যই ডলারের একচেটিয়াত্ব ধরে রাখা। যেসব দেশ রাশিয়া, চীন, ইরান বা ভেনেজুয়েলার সাথে নিজ মুদ্রায় লেনদেন করতে চাইছে বা চাইবে, তারা নিশ্চিতভাবেই ব্যাপক কূটনৈতিক চাপের শিকার হবে এ সময়। আর সেই চাপটি কে দিবে সেটা তো বুঝতেই পারছেন। সেই চাপ কখনো আসবে মানবাধিকার পরিস্থিতির আদলে বা কখনো রাজনৈতিক গণতন্ত্রের আকুতির আলে, যদিও এ দুটি জরুরি।